বায়োডাটা জমা দিয়েছিলেন, আর এবার মেদিনীপুরে দাঁড়িয়েই দলীয় নেতৃত্বের একাংশকে কার্যত এক হাত দিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু। দলের বিরুদ্ধে সাইড করে রাখার অভিযোগ করেছেন তিনি। এক লাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। দলের ভিতরে কথা বলতে না পারলে বিরোধীদের সঙ্গে কি করে লড়বো, মনের কথা বলবোই, ক্ষোভ উগড়ে বললেন দিলীপ পত্নী। মেদিনীপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ভবনে দাঁড়িয়েই সরব হয়েছেন রিঙ্কু ঘোষ। এত বছরে তো আমাকে বললাম না, আমাকে পঞ্চায়েতও ভাবেনি, আমি মন্ডলের জিএসও পর্যন্ত আমাকে করেনি। ঠিক আছে, আর আমাদের মতন মানুষদেরকে না রাজনীতিতে ভ্যালু কমই থাকে, কারণ আমরা স্পষ্ট বক্তা, আর আমরা ডিসিশন নেবার ক্ষমতা রাখি, আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ধরনের মানুষের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হোক না কেন, বিশেষ করে বেঙ্গল পলিটিক্সে এই ধরনের মানুষকে একটু সাইডই করা হয়। আর গণতান্ত্রিক অধিকার যদি আমি আমার দলের ভেতরে যদি আমি সোচ্চার হতে না পারি, তাহলে আমি অপোজিশন হিসেবে কি করে লড়বো? আমি মনে করি আমি মন খুলে কথা বলবো, তাতে আমাকে কেউ যদি ব্ল্যাকলিস্টেড করে দেয় আমার কিচ্ছু করার নেই। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যে জানতে হয়, অভিনয় জানতে হয়, ম্যানিপুলেশন জানতে হয়, এগুলো আমার ডিকশনারিতে নেই। রিঙ্কু ঘোষ যে অভিযোগটা করলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু এখন তিনি দেখছেন যে দলের ভিতরেই তাকে সাইডলাইন করে রাখা হয়েছে। তিনি একথাও বললেন যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে যদি দলের ভিতরে আমি কথা বলতে না পারি, তাহলে কিভাবে অপোজিশনের সঙ্গে লড়াই করব? আমি সোচ্চার হবই, আমি আমার কথা বলবই। এর আগে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে তিনি বায়োডাটা জমা দিয়েছিলেন এবং সূত্র বলেছিল যে 3টে কেন্দ্রের কথা তিনি উল্লেখ করেছিলেন। এদিকে ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার বীরভূম জেলা তৃণমূল। উন্নয়ন খাতে কার কত ব্যয় তা নিয়েও দুই বিধায়কের রেষারেষি। তহবিলের টাকা ব্যয় নিরিখে প্রথম তিনি দাবি করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সরকারি নথিতে তারই নাম, দাবি নানুরের বিধায়ক বিধান মাঝির। হেলদি কম্পিটিশন বলছে জেলা তৃণমূল নেতা। দুই বিধায়কের কাদা ছোড়াছুড়ি নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তথ্যটা ডিএম অফিসের, আপনারা তথ্যটা সরকারিভাবে ডিএম অফিস থেকে নিয়ে নিন। এটা তো দ্বন্দ্বের জায়গা নয়, এটা তো উন্নয়ন। উন্নয়ন সবাই চেষ্টা করেছেন, কেউ কেউ এগিয়েছেন, কেউ কেউ এগিয়ে যাবেন। এটা তো এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। 2/2/2026 যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আমাকে যে কাগজ এসছে, সেখানে খরচ নিরিখে কিন্তু আমি 1 নম্বরে আছি নানুর বিধানসভা। 3,30,00,000 টাকার মধ্যে 3,30,00,000 টাকা আমাদের খরচ হয়েছে এবং আমরা 141টা স্কিম দিয়েছি। বিভিন্ন অঞ্চলে ছোট ছোট স্কিমগুলো আছে এবং সেটা নিরিখে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু খরচের হিসাবে আমরা কিন্তু 1 নম্বরে আছি। কিন্তু দেখা যাচ্ছে যে অন্য জায়গায় যে পার্সেন্টেজে যেমন দেখা যাচ্ছে যে লাভ করে গিয়ে, এখানে কি বলবো? দেখুন, কোথায় কি দেখা যাচ্ছে সেই ব্যাপারে আমি মন্তব্য করবো না। আমার কাছে কাগজ আছে, হার্ড কপি আছে, ডকুমেন্টস আছে, আপনারা দেখতে পারেন যে 3,30,00,000 টাকা এসেছিল, 3,30,00,000 টাকা আমরা খরচা করেছি। কারণ সবাই চেষ্টা করছে, সবাই উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছে এবং এটার একটা খুব স্বাস্থ্যকর লড়াই হচ্ছে নিজেদের মধ্যে যে কে কত বেশি উন্নয়ন করতে পারে। এতে আলটিমেটলি সাধারণ মানুষও উপকৃত হবে। পশ্চিমবঙ্গে সমস্যাই সমস্যা, কিন্তু এই অল্প পরিমাণ টাকাতে প্রত্যেকটা বিধায়ক এলাকাতে 5 বছরে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক আর এক বিধায়কের সম্পর্কে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, আমার মনে হয় না যে রাজনীতির জায়গায় থাকা উচিত, উন্নয়নের জায়গায় থাকা উচিত। কলকাতার ঠিকানায় আধার কার্ড বানিয়ে মধ্যপ্রদেশে গিয়ে জাল পাসপোর্ট। কলকাতা থেকে 5 আফগান নাগরিক গ্রেপ্তার। কি অভিযোগে গ্রেপ্তার, কারা গ্রেপ্তার করেছে, কিভাবে গ্রেপ্তার করেছে, সুপ্রিয়র কাছ থেকে জানবো। সুপ্রিয়। শুভজিৎ, দেখো, জাল পাসপোর্ট চক্রের তদন্তে এবার আর কলকাতা পুলিশ নয়, একেবারে মধ্যপ্রদেশ এটিএস অর্থাৎ সন্ত্রাস দমন শাখার গোয়েন্দাদের হাতে কলকাতার 5 আফগান নাগরিককে গ্রেপ্তার করলো মধ্যপ্রদেশ পুলিশের এটিএস এবং তাদেরকে কলকাতার দুটি জায়গাতে, একদিকে ভবানীপুর এবং অন্যদিকে বেনিয়াপুকুর এলাকাতে গতকাল রাতে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে মধ্যপ্রদেশ এটিএস তারা অভিযান চালায় যৌথভাবে এবং সেই অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং এদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে এরা বিভিন্ন জাল নথি তৈরি করে আধার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট সেগুলোকে ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল এবং সেই অভিযোগে তাদের